আমাদের ইন্ডিয়ায় এমন একটা লেক আছে যার তলায় মাছ নয়, শুধু পাওয়া যায় শত শত মানুষের কঙ্কাল, যার নাম রূপকুণ্ড, দ্য স্কেলেটন লেক। বছরের বেশিরভাগ সময় এই হ্রদটা বরফে ঢাকা থাকে, কিন্তু বরফ গলে গেলে যা বেরিয়ে আসে তা দেখলে যে কোনো কারো গা ছমছম করে উঠবে। শত শত মানুষের কঙ্কাল পড়ে আছে, কারো কারো গায়ে এখনো পর্যন্ত চুল, চামড়া, এমনকি জুতোও লেগে রয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই কঙ্কালগুলো একই গোষ্ঠীর মানুষের, ভিন্ন ভিন্ন গোষ্ঠীর কঙ্কাল, আর ভিন্ন ভিন্ন সময় আর বিভিন্ন ভাবে মারা গেছেন এরা। কিন্তু কিভাবে পসিবল? বিজ্ঞানীরা আজও বলতে পারেনি এখানে কিভাবে এরা মারা গেছিল আর কতবারে মারা গেছে। 1942 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 80 বছর পার হয়ে গেছে, কিন্তু এই কঙ্কালগুলো কারা, কেন এখানে, তারা পুরো উত্তর আজও কেউ দিতে পারেনি। সেই উত্তর খুঁজতে বিজ্ঞানীকেও সময় নিতে হয়েছে দশকের পর দশক। উত্তরাখণ্ডের ত্রিশূল পাহাড়ের কোলে রয়েছে এই হ্রদটা, প্রায় 16,000 ফিট উচ্চ, দেখতে একটা পুকুরের মতো, চওড়াতে প্রায় 40 মিটার। কিন্তু এই বড় পুকুরের মতন দেখতে হ্রদটাই লুকিয়ে রেখেছে ইতিহাসের বড় একটা রহস্য। 1942 সালে একটা ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার প্রথমবার এখানে পা রাখেন, আর পা রাখার পর তিনি যা দেখেন তা তাকে হতবাক করে দিয়েছিল। শত শত মানুষের কঙ্কাল পড়ে আছে হ্রদের চারপাশে। ব্রিটিশরা প্রথমে ভয় পেয়েছিল, তারা ভেবেছিল এটা হয়তো কোনো লুকিয়ে থাকা জাপানি দলের হাড়গোড়। তারা এতটাই ভয় পেয়েছিল, এগুলোকে পরীক্ষা করার জন্য তারা ফরেন্সিক টিমও পাঠিয়েছে। কিন্তু পরীক্ষা করে দেখা গেল এই হাড়গুলো যুদ্ধের অনেক আগে, যুদ্ধের সাথে এই হাড়ের কোনো সম্পর্কই নেই। তাহলে প্রশ্ন থেকেই গেল, এই হাড়গুলো কাদের? কারাই বা এত দূরে এসে একই জায়গায় বিভিন্নভাবে মারা গেল? স্থানীয় লোককথায় একটা কষ্টের গল্প প্রচলিত আছে। রাজা যশধবল তার অন্তঃসত্ত্বা রানী বলাম্পাকে নিয়ে বেরিয়েছিল নন্দা দেবীর মন্দিরে যাওয়ার জন্য। সাথে ছিল তার দলবল, কিছু নাচিয়ে আর সৈন্য। কিন্তু পথের মাঝেই এই বাটির মতন দেখতে জায়গাটাতে হঠাৎই নেমে এলো এক ভয়াবহ শিলাবৃষ্টি। বড় বড় বলের মতন শিলা পড়লো সবার মাথায়, আর কেউ বাঁচতে পারলো না। আসলে এই জায়গাটার গঠনই এমন, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা বাটির মতন হ্রদ। যদি কোনো মেঘ এখানে এসে আটকে যায়, তা একটা ভয়াবহ শিলাবৃষ্টিতে সৃষ্টি হয়, আর কেউ পালাতে পারে না সেই জায়গাতে। বছর বছর ধরে বিজ্ঞানীরা এই গল্পটাকেই ধরে এসছে। তাদের মাথায় যে আঘাতগুলো ছিল, সেই আঘাতগুলো ছিল একটা গোলাকার আকৃতি দিয়ে আঘাত করা, কোনো ধারালো অস্ত্র দিয়ে। অক্সফোর্ড ইউনিভার্সিটি রেডিও কার্বন টেস্টে বেরোলো বয়স খ্রিস্টীয় 850 সাল, এদিক ওদিক 30 বছর। ভিডিওতে এগোনোর আগে একটা রিকোয়েস্ট, যদি এরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে যদি কোনো অজানা তথ্য থাকে রূপকুণ্ডের ব্যাপারে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে হাড় ও দাঁতের মধ্যে থাকা কার্বন আইসোটোপ বিশ্লেষণ করা হয়। এই পদ্ধতি এতটাই নির্ভরযোগ্য যে হাজার হাজার বছর আগের মৃত্যুর সময় প্রায় নির্ভুলভাবে নির্ধারণ করা যায়। ভুলের পরিমাণ মাত্র কয়েক দশক। ফলাফল যখন এলো, বিজ্ঞানীরা চমকে গিয়েছিলেন, এত পুরনো তবু এত স্পষ্ট। 2004 সালে ন্যাশনাল জিওগ্রাফি আর অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আরো গভীরে গিয়ে গবেষণা। সবাই ভাবলো রহস্যের সমাধান হয়তো হয়ে যাবে, একটা রাত, একটা টিম আর একটা ঝড়। কিন্তু 2019 সালের একটা গবেষণা এই গল্পের পুরো রহস্যটাকেই পায়। 2019 সালে হার্ভার্ড আর ম্যাক্স প্ল্যাঙ্ক ইউনিভার্সিটির 28 জনের একটা সায়েন্টিস্টের টিম রূপকুণ্ড থেকে 38টা কঙ্কাল নিয়ে ডিএনএ টেস্ট। তাতে যা রেজাল্ট এলো তা শুনলে সবার চোখ কপালে। এই কঙ্কালগুলো একটা নয়, তিনটে ভিন্ন জনগোষ্ঠীর মানুষ। 23 জন ছিল দক্ষিণ এশিয়ার মানুষ, ঠিক যেমনটা লোককথায় প্রচলিত আছে, আর 14 জন ছিল, অবাক করার মতন ব্যাপার, এদের জিন মেলে ভূমধ্যসাগরীয় এলাকার সঙ্গে, ঠিক যেন গ্রিসের লোক, দক্ষিণ পূর্ব এশিয়া। কিন্তু এখানেই শেষ নয় রহস্যের। বিজ্ঞানীরা বলেছেন তৃতীয় এই দলটির উৎপত্তি নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। কেউ কেউ মনে করেন তারা স্থানীয় কোনো জনগোষ্ঠীর সঙ্গে মিশে গিয়েছিলেন, আবার কারো মতে তারা এসেছিলেন সুদূর কোনো প্রাচীর বাণিজ্য পথ ধরে। একটি হ্রদ, তিনটি ভিন্ন গল্প, তিনটি রহস্য, আর প্রতিটি গল্পেরই রয়েছে নিজস্ব অসমাপ্ত অধ্যায়। কিন্তু আসল চমকটা ছিল সময়ে। দক্ষিণ এশিয়ার দলটা মারা গেছিল 7ম থেকে 10ম শতাব্দীর মধ্যে, ঠিক যেমনটা লোককথায় বলা। আর গ্রিসের দলটা মারা গেছিল তার প্রায় 1000 বছর পরে, 17 থেকে 20 শতাব্দীর কাছাকাছি, প্রায় 1800 সালে। মানে এটা একটা রাতের গল্প নয়, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার লোকের মারা যাওয়ার গল্প।
বিজ্ঞানীরা এই কঙ্কালের হাড়গুলোর আইসোটোপও টেস্ট করবে। এই দলগুলোর খাওয়া দাওয়ার অভ্যেসও একে অপরের থেকে আলাদা আছে। তার মানে এই দাঁড়ায় যে সত্যি তারা আলাদা আলাদা জায়গার আর আলাদা আলাদা গোষ্ঠীর ছিল। কিন্তু এত দূরের মানুষ, এত দূরের একটা হিমালয়ের হ্রদে কেনই বা এলো, কেনই বা তাদের একই জায়গায় এসে মৃত্যু হলো আর আলাদা আলাদা সময়? সবচেয়ে বড় প্রশ্নটা এখানে, কারা ছিলেন এই 14 জন মানুষ যাদের শিকড় হাজার হাজার কিলোমিটার গ্রীষে? ব্যবসায়ী, পথচলিত মানুষ, নাকি কোনো বিদেশি দল যারা তীর্থযাত্রীদের সাথে মিশে গিয়েছে, নাকি ভিন্ন কোনো রিজনে এই পথে এসেছে? এটাও পরিষ্কার না যে তাদের মৃত্যু সেম রিজনে হয়েছে। হতেই পারে এখানে আলাদা আলাদা ঘটনা ঘটে। গবেষকরা বলেছেন এই আবিষ্কার উত্তরের থেকেও বেশি নতুন প্রশ্ন তৈরি করেছে, আর এইসব রিজনগুলোই রূপকুণ্ডকে আরো ভয়ঙ্কর করে, যেখানে ভিন্ন ভিন্ন ঘটনার জন্য মানুষের মৃত্যু হয়েছে সেই একই জায়গায়। অনেকে ভাবেন কঙ্কালগুলো হয়তো একই জায়গায় একইভাবে একই রকম ভাবে সাজানো ছিল, কিন্তু আসলে তা নয়। বছরের পর বছর পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে পড়ে, আর দীর্ঘদিন ধরে পর্যটকদের আনাগোনায় পাথরগুলো চারিদিকে ছড়িয়ে। এমনকি কিছু কিছু পর্যটক এমনও আছেন যারা এই হাড়গুলোকে মেমেন্টো হিসেবে নিয়ে গেছেন তাদের বাড়িতে। কেউ কেউ আবার ছবি তোলার জন্য হাড়গুলোকে একটা নির্দিষ্ট জায়গায় সাজিয়েছে, যার জন্য গবেষণা আরো কঠিন হয়ে পড়েছে সায়েন্টিস্টদের। ডিএনএ গবেষণার আগে আরো ভিন্ন রকমের থিওরি চাল। কেউ কেউ বলেছিল এইগুলো একটা ব্যবসায়িক কাফেলা যারা শিলাবৃষ্টিতে আটকে গেছে। কেউ ভেবেছিল এটা কোনো একটা মহামারীর ফলাফল যা একই সঙ্গে সবাইকে মেরে ফেলেছিল এই একই জায়গায়। কিন্তু হাড়ের ওপর পাওয়া আঘাতের দাগ, ডিএনএ টেস্ট আর রেডিও কার্বন টেস্ট মিলিয়ে বলছে এটা কোনো মহামারীর ফলাফল। এটা আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা কারণে মৃত্যুর একটা স্তূপ। এখানেই গল্পটা আরো গভীর হয়, কারণ রূপকুণ্ড কোনো ফেলে রাখা বা পরিত্যক্ত জায়গা না। কারণ আজও প্রতি 12 বছরে একবার নন্দা দেবীর এক বিশাল তীর্থযাত্রা এই একই পথ দিয়ে যায়। এই তীর্থযাত্রা প্রায় 280 কিলোমিটার, প্রায় 19 থেকে 24 দিন ধরে চলে এই তীর্থযাত্রা, যা ভারতের সবচেয়ে কঠিন আর লম্বা তীর্থযাত্রার মধ্যে একটা। 4 সিঙ্গাল একটা মেষ এই তীর্থযাত্রার সামনে হাঁটে, যাকে দেবীর প্রতীক মানা হয়। আর তীর্থযাত্রীদের বিশ্বাস এই মেষই তাদের দিক নির্ণয় করে, দেবীর ইচ্ছা প্রকাশ করে। সেই মেষ যেদিকে যায় তীর্থযাত্রীরাই সেদিকে যায়। ঠিক যেমন আমরা কেদারনাথ আর অমরনাথ যাত্রার কথা জানি, হাজার হাজার বছর ধরে মানুষের একটা বিশ্বাস। আজও ওই যাত্রায় অংশ নেন হাজার হাজার ভক্ত। পাহাড়ি পথ ধরে বহন করা হয় বিশাল নিশান, সঙ্গে থাকে ঢাকঢোল আর শঙ্খধ্বনি। রাতে যখন আকাশ ভরে ওঠে তারায়, তখন এই একই উপত্যকা যেন এক অন্যরূপ ধারণ করে। শান্তি, ভক্তি আর ইতিহাসের ভার একসঙ্গে মিশে যায়। তাহলে কি এই কঙ্কালগুলো এরকমই কোনো মানুষের দলে যারা এই তীর্থযাত্রায় এসেছিল আর যাদেরকে পাহাড় আর ফিরে যেতে দেয়? প্রকৃতির ভয়ঙ্কর রূপ আর মানুষের অটুট বিশ্বাস, রূপকুণ্ডের গল্প যেন তারই একটা নীরব সাক্ষী। আজ উত্তরাখণ্ড সরকার এই জায়গাটাকে সুরক্ষিত জায়গা হিসেবে ঘোষণা করে। হাড়ে হাত দেওয়া বা ছবির জন্য সাজানো পুরোপুরিভাবে নিষিদ্ধ। তবুও ট্রেকিং প্রেমীদের কাছে রূপকুণ্ড একটা সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে আকর্ষণীয় ট্রেক। রূপকুণ্ডে পৌঁছতে হলে ট্রেকারদের হাঁটতে হয় টানা 4-5 দিন। ঘন জঙ্গল, ফুলের উপত্যকা পেরিয়ে ধীরে ধীরে গাছপালাহীন এক পাথুরে জায়গাতে পৌঁছতে হয়। নিঃশ্বাস ভারী হয়ে আসে, পা টলে যায়। যারা শেষ পর্যন্ত এই নীল হ্রদের সামনে এসে দাঁড়ান তারা বলেন এই পথটা যেন এক ধরনের তীর্থযাত্রা, ক্লান্তি আর বিস্ময়ের মাঝ দিয়ে হাঁটা। প্রতি বছর অনেক মানুষ নিজের পায়ে হেঁটে আসেন এই ট্রেকিং, শুধু নিজের চোখে ইতিহাসকে সাক্ষী রাখতে। সম্প্রতিকালে রূপকুণ্ড নিয়ে নতুন করে কথা হয়, গবেষণার ফলাফল নতুন করে সবার সামনে আসছে, আর এখনো প্রশ্নগুলো ততটাই জীবন্ত। বিজ্ঞানীরা বলছেন বরফের নিচে আরো অনেক কিছু লুকিয়ে আছে যা এখনো খুঁড়ে বের করা হয়। হয়তো আরো গ্রুপ, আরো যুগ, আরো গোষ্ঠী যা অপেক্ষা করছে খুঁজে বের করার জন্য। হয়তো একদিন বিজ্ঞানীরা আরো গভীরে গিয়ে আরো নতুন কিছু আবিষ্কার, আর নতুন কিছু গ্রুপের কথা, নতুন কিছু যুগের কথা। আর ততদিন রয়ে যাবে রূপকুণ্ড বরফে ঢাকা, শান্ত আর নীরব, অনেক প্রশ্ন নেই। আবার দেখা হবে নতুন কোনো রহস্য বা নতুন কোনো জায়গার হিস্ট্রি। টিল দেন, বাই বাই।